আগের দিন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এবিসি হলো 3টা ক্লাসে ক্লাসিফাই করব আমরা আমাদের কোম্পানির ইনভেন্টরিকে। ক্লাস এ তে থাকবে দামি প্রোডাক্ট গুলো, যেগুলো হলো কোম্পানির ওভারঅল যত টাকা সেল হয় তার 60 থেকে 70% সেলই হবে ক্লাস এ সেল করে। তার মানে এরা খুব দামি প্রোডাক্ট। ক্লাস বি থাকবে হলো যারা হলো ওভারঅল সেলে 20 থেকে 30% সেল করতে পারবো আমরা ক্লাস বি সেল করে। আর ক্লাস সি হলো তারা হলো একদমই কম দামি প্রোডাক্ট থাকবে, তারা হলো ওভারঅল কোম্পানি সেলের 5 থেকে 10% থাকবে হলো তাদের সেলিং ভ্যালুটা আর কি। তো এইভাবে আমরা 3টা ক্লাসে ক্লাসিফাই করব। এখানে আরেকটা জিনিস বলা ছিল যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে প্রথম যে পার্সেন্টেজটা এটা ছিল হলো আইটেম, নাম্বার অফ আইটেম। দ্যাট মিনস অনেক দামি প্রোডাক্ট একটা কোম্পানিতে অনেক বেশি থাকবে না। একটা অনেক দামি প্রোডাক্ট দেখা যাচ্ছে যে কম পরিমাণ দামি প্রোডাক্ট থাকবে। সো সেটাকে ক্লাস এ তে ফেলবো, সেই দামি প্রোডাক্টের পরিমাণ হবে 10 থেকে 15%, আর ক্লাস বি তে থাকবে হলো 20 থেকে 30%। আর কম দামে যে প্রোডাক্ট গুলো সেগুলো আমরা ধরে নিব থাকবে হলো 60 থেকে 70%। সো এই যে এখানে ক্লাসিফাই করব, ক্লাসিফাই করার মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো একটা কোম্পানিতে অনেক বেশি প্রোডাক্ট থাকতে পারে। সো সব প্রোডাক্ট যদি সমানভাবে আমি লুক আফটার করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে প্রবলেম হতে পারে। কেন প্রবলেম হতে পারে? কারণ অনেক বেশি পরিমাণ ইউনিট নিয়ে যখন আমি কাজ করব, সব ইউনিটকে আমি সমানভাবে মেনটেন করতে পারবো না। এই কারণে 3 ক্লাসে ক্লাসিফাই করে ইনভেন্টরিতে 3টা সেকশন করে দিলে আমরা দেখা যাচ্ছে যে সেকশন এ তে আমি একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে মেনটেন করব, সেকশন বি তে আর একটু কম ইম্পর্টেন্স দিব, সেকশন সি ধরো যে একদম লিস্ট ইম্পর্টেন্স দিব। এই কারণে আমি 3টা সেকশনে ক্লাসিফাই করব। তো এখানে একটা ম্যাথ ছিল, ম্যাথসে হলো কিছু আইটেম নাম্বার ছিল, এগুলো হলো আমি ইনভেন্টরিতে রাখবো। তো এখন ইনভেন্টরির এ ক্যাটাগরিতে কোন আইটেম গুলো রাখবো, বি ক্যাটাগরিতে কোন আইটেম গুলো রাখবো, সি ক্যাটাগরিতে কোন আইটেম গুলো রাখবো, সেটা আমার বের করতে হবে এই গিভেন ভ্যালু দিয়ে। তো এখানে অ্যানুয়াল ডিমান্ড ছিল আর হলো ইউনিট কস্ট ছিল। অ্যানুয়াল ডিমান্ড আর ইউনিট কস্ট মাল্টিপ্লাই করে আমি হলো অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাব এগুলোর প্রত্যেকটার কস্ট কত। তো এখানে যে আইটেমের ভ্যালু সবচেয়ে বেশি হবে সেটা আমার সবচেয়ে ধরে নিব ইম্পর্টেন্স। তো এখন যেহেতু আমি 3টা ক্লাসে ক্লাসিফাই করব, এই কারণে প্রথমে এই অ্যানুয়াল ডলার যে ভ্যালু গুলো ছিল, অ্যানুয়াল ডলার ভ্যালু, দ্যাট মিনস এই কস্ট আর কি, এই কস্ট গুলো আমি আহ, আহ, বড় থেকে ছোট দিকে যাব, মানে বিগার টু স্মলার ভ্যালুতে আমি প্রথমে সাজিয়ে নিব। এটার কারণে দেখতে পাচ্ছ যে এইটের সবচেয়ে বেশি দাম ছিল, এইটাকে প্রথমে নিলাম। এভাবে করে সাজালাম, সাজানোর পরে আমি একটু আগে বললাম যে ক্লাস এ তে ওভারঅল কন্ট্রিবিউটেড ভ্যালু থাকবে 60 to 70%। তো এখন প্রত্যেকটা ভ্যালুকে টোটাল ভ্যালু দিয়ে ভাগ করলে আমি ওভারঅল কন্ট্রিবিউটেড ভ্যালু পেয়ে যাব। তো এটা মনে হয় 52 ছিল, পরেরটা ছিল হলো 15%, তারপরেরটা ছিল মনে হয় 11% বা 13% এরকম ছিল। এভাবে প্রত্যেকটার পার্সেন্টেজ পাবো। আমি একটু নেক্সট ম্যাথটা যদি একটু দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এই ম্যাথটাই আর কি, এই ম্যাথটারই মতো আরেকটা, যে এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা পার্সেন্টেজ বের করা যাচ্ছে, তাই না? এই যে দেখতে পাচ্ছ 90,000-কে 2,32,000 দিয়ে ভাগ দিলে 38.8% হয়। এভাবে আমি প্রত্যেকটার ধরো পার্সেন্টেজ ভ্যালু পেলাম। পার্সেন্টেজ ভ্যালু পাওয়ার পরে এখন আমি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি তে হলো ক্লাসিফাই করব। তো আগের দিন আমি একটা নতুন একটা কলাম করে আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম যে কিউমুলেটিভ করব। কিউমুলেটিভ করলে হয়তো তোমরা ভালোভাবে বুঝবা সেটা চিন্তা করছিলাম, কিন্তু আমি পরের সেকশনেও দেখলাম যে কিউমুলেটিভ হয়তো তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে। সো কিউমুলেটিভ যদি না করতে চাও তাহলে এইরকম প্রত্যেকটা আলাদা আলাদা পার্সেন্টেজ বের করবা, করে আমাদের হিসাব মতে কি ক্লাস এ ইন টোটাল থাকবে 60 to 70%। তো আমি প্রথম প্রত্যেকটার হলো পার্সেন্টেজ গুলো আমি যখন পাচ্ছি যোগ করে আমি বুঝতে পারবো যে কয়টা যোগ করলে আমি 60 to 70% পাবো। তো এখানে দেখা যাচ্ছে এই 40,000 আর এই 42,000, এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটার পার্সেন্টেজ যোগ করলে আসবে হলো 68 পয়েন্ট সামথিং, রাইট? আগের দিন আমরা 68 পাচ্ছিলাম না? জি স্যার। হ্যাঁ, তো আমি কি করব তাহলে, আইটেম নাম্বার 3 আর আইটেম নাম্বার 8 কে আমি ক্লাস এ তে রাখবো, ক্লাসিফাই করব। এখানে যদিও ক্লাস বি দেওয়া আছে, তো তোমরা হলো ক্লাস এ তে রাখবা। তারপরে দুইটা দেখা যাচ্ছে যে 23% আসতো, তাই না? আইটেম নাম্বার 6 আর আইটেম নাম্বার 1, এই দুইটার পার্সেন্টেজ যোগ করে খুব সম্ভবত 23% এসেছিল।
সো আমি এই ক্লাস 6 আইটেম 6 আর আইটেম 1 কে ক্লাস বি তে রাখবো, তারপরে বাদ বাকি গুলোকে ক্লাস সি তে রাখবো, রেখে আমি এবিসি ক্লাসিফাই করে ফেললাম। এইরকমই হলো ম্যাথস থাকবে। সো এটা বুঝতে পারছো তোমরা সবাই? না পারলে আবার আমাকে আজ করতে পারো। জি স্যার, এই যে কমুলেটিভ এর বিষয়টা বুঝতে পারছি স্যার এখন। আচ্ছা ঠিক আছে স্যার ওখানে কি স্যার এইটা 3 কে একসাথে করে এতে রাখছেন? এখানে তো বি তে 3 কে বি তে দেওয়া, কিন্তু এইটা 3 কে তোমরা এ তে রাখবা, ঠিক আছে? 60 থেকে 70% হতে হবে। এখন এ তে তো আছে জি 52%। স্যার। এখন আমি যদি আইটেম নাম্বার 3 কেও এতে দেই, তাও দুটো মিলিয়ে আসবে 68.7%, যেটা হলো আমাদের আহ মানে ক্লাস এ তে যাবে, ক্রাইটেরিয়া ফুলফিল করে। এই কারণে এটা বি তে রাখবা না, এই আইটেম 3 কেও এতে রাখবা। মনে থাকবে? স্যার একটা কথা ছিল। বলে ফেলো। আচ্ছা, এখানে ক্লাস এই ম্যাটার বেলায় ক্লাস এ কে আর কি 60 থেকে 70 করার জন্য আমি 8 এর সাথে 3টা আর কে অ্যাড করে নিচ্ছি, কিন্তু পরের ম্যাথে 72 হয়ে যায়, সেখানে কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না। তুমি পরের ম্যাথে তোমার কিছু করার নাই, কারণ তুমি তো বড় থেকে ছোট বেসিসে এটাকে তুমি পার্সেন্টেজ করবা। তো এখন শুধু একটা রাখলে তো 38 হবে, তাই না? আবার জি। দুটা রাখলে তো 72 হয়ে যাচ্ছে। তো এই কারণে দুটো একসাথে রাখবো আর কি। 38 তো ক্লাস এতে দেওয়ার কোনো মানে হয় না, কারণ ও তো অনেক কম পার্সেন্টেজ হলো বিয়ার করে। এখন তুমি আরেকটা কোশ্চেন তোমাদের আসতেই পারতো, যে তাহলে স্যার আমি 70% বানানোর জন্য এখান থেকে কিছু নেই। এটা তো আসতেই পারতো, কিন্তু এদের তো ভ্যালু, মার্কেট ভ্যালু অত বেশি না, না? তাহলে এদের তো আসলে অনেক বেশি, এদের মেনটেন করে লাভ নেই। এদের দিকে তো অনেক বেশি আমার দরকার নেই দেখার। তার থেকে বেশি দরকার যেগুলোর দাম বেশি বা যেগুলো অনেক বেশি ভ্যালু। বোঝা নরমালি গেছে তো স্যার আমার 60 থেকে পয়েন্টটা? 70% থাকে এতে, যেহেতু এখানে 72টা কাছাকাছি 60 থেকে 70 রেঞ্জের 38 এর চেয়ে, সেই জন্য কি আমরা 72% কে ক্লাস এতে নিচ্ছি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন যদি এমন হইতো ক্লাস এ হলো 58% আর হলো আহ, পরেরটা অ্যাড করলে 72%, সেক্ষেত্রেও তোমরা যে কোনো একটা করতে পারতা, কিন্তু বেটার হয় যে দুইটাই একসাথে করা, কারণ দুইটা একসাথে 72% হলো এ কিন্তু অনেক বেশি মার্কেট ভ্যালু এটা, রাইট? এই কারণে। কিন্তু যদি এমন হয় যে 78% হয়ে গেল বা 80 হয়ে গেল, তাহলে তুমি ক্লাস এ একটাই রাখবা, ক্লাস বি তে ওটাকে নিয়ে নিবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো এটা গেল হলো আমাদের এবিসি ক্লাসিফিকেশন বা এবিসি ইনভেন্টরি সিস্টেম, যেভাবে আমরা এবিসি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করব। এখন আসি হলো নেক্সট কিছু মডেলে, দুইটা মডেল আমরা পড়াবো, সেটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। এই মডেলটা আসলে কি, যে আমরা একটা কোম্পানিতে ধরো আমরা এই যে অর্ডার করব, যে কোনো কিছু র মেটেরিয়ালস হতে পারে বা তোমার প্রোডাক্ট হতে পারে, কতটা অর্ডার করলে, মানে কয়টা কয়টা অর্ডার করলে আমার সবচেয়ে কষ্ট কম যাবে। এখন কষ্টের ব্যাপারটা যখন আসে, আমার একটু ডিটেলস আমি বলি, যে ধরো তুমি যখন কোনো লট বা কোনো প্রোডাক্ট অর্ডার করবা, কি কি কস্ট এখানে জড়িত? ট্রান্সপোর্টেশন কস্ট জড়িত, তারপর মনে করো ইনভেন্টরি কস্ট জড়িত। ইনভেন্টরি মিন হলো এই যে হোল্ডিং কস্ট, তুমি যত বেশি প্রোডাক্ট রাখবা তত হোল্ডিং কস্ট বেড়ে যাবে। তারপর হলো এগুলো, স্যার অর্ডার কস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার অর্ডার কস্ট। হ্যাঁ, অর্ডারিং কস্ট, এক্স্যাক্টলি অর্ডারিং কস্ট আছে একটা। তো এই কস্ট গুলো, অর্ডারিং কস্ট আছে। তো এই যে এখানে কিছু কস্ট আছে। তারপর ধরো তুমি যে অর্ডারিং কস্টের মধ্যে কি কি আসে, অর্ডারিং কস্টের মধ্যে আসে হলো ধরো তুমি একটা অর্ডার দিলা, অর্ডারটা রিসিভ হওয়ার পরে ওই গুডস গুলো বা তোমার প্রোডাক্ট গুলো ট্রান্সপোর্টেশন গাড়িতে লোড করার জন্য কিছু লেবার লাগতে পারে, আবার আনলোড করার জন্য কিছু লেবার লাগতে পারে। আবার ধরো তুমি এই যে প্রোডাক্ট গুলো অর্ডার করলা, ওগুলো তো ধরো কোন একটা ইনভেন্টরিতে রাখবা, না? তোমার একটা কোম্পানি ইনভেন্টরি থাকবে। ইনভেন্টরি কি এখন তো তোমরা সবাই বুঝো। তো ইনভেন্টরিতে রাখবা। এখন দেখা যাচ্ছে তোমার ইনভেন্টরি যে সেকশনটা, এই সেকশনটা অনেক ভিতরে, অথবা মনে করো তোমার ইনভেন্টরি সেকশনে 3টে এবিসি ক্লাসিফাই করা আছে। এখন একটা প্রোডাক্ট বাইরে থেকে যখন আসে, মানে সাপ্লায়ারের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে, যেখান থেকে হোক, যখন প্রোডাক্ট আসে, তারা তো আর তোমাকে ক্লাসিফাই করে দিবে না, তাই না? তাদের তো এত টাইম নাই। তো এখন তুমি কি গাড়ি যেই ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে বা যেই
গাড়িতে করে তোমার এই প্রোডাক্ট গুলো আসবে, ওদেরকে কি তুমি একদম ওয়েট করাবো? ওয়েট করায় তুমি এবিসি ক্লাসিফিকেশন করবা, করে এতে কোনটা যাবে সেগুলো আলাদা আলাদা করে আনলোড করে এতে একসাথে তুমি ওখানে রেখে দিবা? এরকমটা তো আসলে ফিজিবল না, না? একটা গাড়ি কতদিন পর্যন্ত কতক্ষণ ওয়েট করবে তোমার জন্য? আবার মনে করো তুমি যদি ট্রেন দিয়ে বা রেল পথে যদি তুমি প্রোডাক্ট গুলো আনো, তাহলে তোমার জন্য তো ট্রেন বসে থাকবে না। তুমি এবিসি ক্লাসিফাই করে এর ক্লাসের প্রোডাক্ট গুলো একসাথে নিয়ে ইনভেন্টরিতে রাখবা। সো তখন কি হচ্ছে, আমার সেকেন্ডারি একটা ইনভেন্টরি স্পেস রাখা লাগতে পারে, যেখানে হলো আমি জাস্ট ওই আনলোড করে ওখানে রাখবো, রাখার পর ওখান থেকে ক্লাসিফাই করে আমি মেইন ইনভেন্টরিতে রাখবো। সো এই সব সেকেন্ডারি স্টোরেজ, তারপর লোড আনলোডের জন্য যে খরচগুলো আছে, এই সবগুলো হলো অর্ডারিং কস্ট বা সেট আপ কস্ট, এগুলোতে লাগে। সো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে যত বেশি প্রোডাক্ট অর্ডার করবা তত কি হবে, যত বেশি প্রোডাক্ট অর্ডার করবা তত তোমার ওই কস্ট গুলা বেড়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেক বেশি প্রোডাক্ট অর্ডার করলে তুমি একটু ডিসকাউন্টও পেতে পারো। এখন তোমার এখানে দেখতে হবে আসলে যে তুমি অনেক বেশি অর্ডার করলে তুমি যদি ডিসকাউন্ট পাও, তাহলে হলো তুমি কি তাই বলে একদম অনেক বেশি প্রোডাক্ট অর্ডার করে বসে থাকবা? এটা তো করবা না। এটাতে প্রবলেম কি হবে? এটা প্রবলেম হবে হলো তোমার, যে অনেক বেশি প্রোডাক্ট অর্ডার করলা, ধরো 6 মাসের প্রোডাক্ট একসাথে অর্ডার করার কারণে পার ইউনিট প্রোডাক্টের দাম 5 টাকা কম পাইছো। তো তুমি তো অনেক, যে 1,000টা প্রোডাক্ট অর্ডার করাতে আমার 5,000 টাকা এখানেই লাভ হয়ে গেছে, 5,000 টাকা কমে প্রোডাক্ট কিনতে পারছি। কিন্তু ওই প্রোডাক্ট সেল হতে 6 মাস লাগলো, 6 মাস তোমার ইনভেন্টরিতেও জায়গা খাইলো। তারপর হলো দেখা যাচ্ছে যে তুমি 6 মাস পরে ওই প্রোডাক্টের ডিমান্ডটা ওইরকম নাও থাকতে পারে। তো এখানে অনেক কিছু চলে আসে, অনেক ফ্যাক্টর চলে আসে। তো এই সব ফ্যাক্টর কনসিডার করে আমার একটা ইকোনমিক কোয়ান্টিটি তোমার অর্ডার করা লাগবে। মানে কি, যেটা অপটিমাম কোয়ান্টিটি যেটাকে বলবো, যে যেই পরিমাণ অর্ডার করলে আমার কস্ট সবচেয়ে কম হবে, সবচেয়ে কম যাবে কস্ট। তো এই যে তুমি কতটুকু পরিমাণ অর্ডার করবা সেটা বের করার জন্য এখানে দুইটা মডেল দেওয়া আছে। একটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল, যেটা দা বেসিক ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল হিসাবে এখানে ডিনোট করা আছে। আরেকটা হলো ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি মডেল। ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি মডেল হলো সেটাও আমরা করব। এই দুইটা আমরা ফলো করে যতটুকু অর্ডার করা দরকার করলে সবচেয়ে কষ্ট কম হয় সেটা আমরা বের করতে পারবো। এখন এখানে দেখো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলে কিছু অ্যাজাম্পশন এখানে দেওয়া ছিল, যে একটা প্রোডাক্ট ইনভলভ হবে, অ্যানুয়াল ডিমান্ড আমরা জানতে পারবো, তারপর হলো ডিমান্ডটা আমরা জানতে পারবো, লিড টাইমটা জানা থাকবে। লিড টাইম কি জিনিস সেটা কি তোমরা জানো? লিড টাইম, জি স্যার, ওই যে স্যার গত প্রোডাক্ট ক্লাসে অর্ডার আর রিসিভের order, মাঝখানে যে receive টাইমটা time। থাকে স্যার। প্রোডাক্ট অর্ডার পাওয়া আর মাঝখানের এই টাইমটাকে বলবো হলো লিড টাইম। তো এই লিড টাইম গুলো জানা থাকতে হবে। তো এখানে দেখো এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলে যে কস্ট গুলো আসে, মেইনলি তিনটা কস্ট আসে, কিন্তু এখানে দুইটা কস্টের কথা বলা আছে। আরেকটা কস্ট হলো, এখানে হলো একটা হলো ক্যারিং কস্ট, আরেকটা হলো অর্ডারিং কস্ট, আরেকটা হলো প্রোডাক্ট কস্ট, মানে যেটা দিয়ে কিনবা তুমি, প্রোডাক্ট কস্ট বা প্রোডাক্ট বাইং কস্ট আর কি। সেই কস্টের কথা এখানে লেখা নাই, কারণ এই কস্ট মানে সেই প্রোডাক্ট কস্টের উপর বেশি একটা ডিপেন্ড করে না এই অপটিমাম কোয়ান্টিটি বের করার জন্য আর কি। এটা ডিপেন্ড করে যখন আমি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন হলো ওই প্রোডাক্ট কস্টটা এখানে ইনক্লুড করা হয় এই মডেলে। তোমাদের একটু কমপ্লেক্সিটি যাতে কম হয় এটা সুবিধার্থে মেইন দুইটা কস্ট নিয়ে কাজ করা হয়েছে। আর তিনটা মাল্টিপল প্রোডাক্টের কোনো ম্যাথসও এখানে ইনক্লুড করা হয় না, এই কারণে প্রোডাক্ট কস্টটা এখানে ইনক্লুড করা হয়নি। কিন্তু প্রোডাক্ট কস্ট নামে আরেকটা কস্ট এই মডেলে ইনকর্পোরেট হয়, যেটা ধরো একটু কমপ্লেক্স ম্যাথের জন্য যখন লাগে তখন আমরা ওইটা দিয়ে পড়াই। যেহেতু তোমাদের কমপ্লেক্স ম্যাথ পড়ানো হবে না, সো বেসিক জিনিসটা পড়ানো হচ্ছে। তো এখন যেটা আসতেছি যে ক্যারিং কস্ট, যে কস্ট গুলো আসবে আর কি, প্রথমটা হলো ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, যেটা হলো ইনভেন্টরি যে রাখবো, যে ক্যারিং কস্টটা লাগে। ক্যারিং কস্টটা কেন লাগে? কারণ তুমি যেখানে রাখবা, যে জায়গায় রাখবা, ওখানে ইলেকট্রিসিটি বিল হতে পারে, ওখানে মেনটেনেন্স এর জন্য লোক রাখা লাগতে পারে, ওখানে ওই ভাড়া থাকতে পারে, ভাড়া লাগতে পারে। যে তুমি যে গোডাউন টাইপের বলছো, যে গোডাউনে যদি তুমি মালামাল রাখো, ওই গোডাউনে নিজস্ব যদি গোডাউন না থাকে তাহলে অন্য কোনো যদি ভাড়া নাও, ওই ভাড়াটা লাগতে পারে। সো এগুলো আসলে ক্যারিং কস্টে আসে। সো এই ক্যারিং কস্ট দেখো যে একদম জিরো থেকে শুরু হয়েছে, যখন কোনো প্রোডাক্টই থাকবে না, প্রোডাক্ট না থাকলে আমার ওই ক্যারিং কস্ট লাগতেছে না, গোডাউনটা অন্য কাজে আমরা ইউজ করতে পারবো।
কিন্তু যত কোয়ান্টিটি বাড়তে থাকবে তত হলে ক্যারিং কস্টটা বাড়তে থাকবে। এই ক্যারিং কস্টটা বা হোল্ডিং কস্টকে কিউ এইচ বাই টু দিয়ে ডিনোট করব, যেখানে দেখো কিউ বাই টু ইন্টু এইচ দেওয়া আছে আর কি। কিউ হলো অর্ডার কোয়ান্টিটি, এইচ হলো হোল্ডিং কস্ট পার ইউনিট, পার ইয়ারে পার ইউনিট কত হোল্ডিং কস্ট হয় সেটা হলো এইচ দিয়ে ডিনোট করব। আর এখানে দেখো কিউ বাই টু একটু আলাদাভাবে দেওয়া আছে। কিউ বাই টু এর আরেকটা নাম হলো এভারেজ ইনভেন্টরি। কিউ বাই টু ম্যাথসে যদি কখনো এভারেজ ইনভেন্টরি বের করতে বলা হয় তাহলে কিউ বাই টু দিয়ে ডিনোট করে আর কি। এই জন্য কিউ বাই টু ইন্টু এইচ এভাবে দেওয়া আছে। এই ইন টোটাল এটা হলো কি ক্যারিং কস্ট। আরেকটা হলো দেখো অর্ডারিং কস্ট বা সেট আপ কস্ট। অর্ডারিং কস্ট বা সেট আপ কস্টকে ডি এস বাই কিউ দিয়ে ডিনোট করে। এখন দেখো হোল্ডিং কস্টটা জিরো থেকে শুরু হয়েছে, একটা স্ট্রেট লাইন বরাবর গেল, এটা হলো জিরো, মানে এটাকে কি বলে, জিরো বিন্দুগামী, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মুলা ইকুয়েশন ফলো করছে। কিন্তু দেখো অর্ডারিং কস্টটা একটা কার্ভেচার লাইন এন্ড সেটা হলো জিরো থেকে শুরু হয় নাই। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, হোল্ডিং কস্ট যত অর্ডার কোয়ান্টিটি ইনক্রিজ করতে থাকে হোল্ডিং কস্ট তত বাড়তে থাকে, কিন্তু অর্ডারিং কস্ট দেখো অর্ডার কোয়ান্টিটি যত ইনক্রিজ করতে থাকে অর্ডারিং কস্ট তত কমতে থাকে। সো এটার কারণটা কি? আমি একটু আগে বলছিলাম যে অর্ডারিং কস্টের মধ্যে লোড আনলোডিং কস্ট আসে, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট আসে। সো একটা জিনিস লক্ষ্য করো, একটা আমি ট্রান্সপোর্টেশন দিয়ে এক্সাম্পলটা দিব, যে একটা গাড়ি ভাড়া ধরো ঢাকা থেকে খুলনা 7,000 টাকা ভাড়া আছে, ওইটার গাড়ি ভাড়া, একটা ট্রাক ভাড়া। এখন ধরো ঢাকা থেকে খুলনা পর্যন্ত তুমি 7,000 টাকা ভাড়া দিয়ে একটা ট্রাক তুমি ভাড়া করলা আর কি। করার পরে এখন ওই ট্রাকের মধ্যে তুমি ধরো ট্রাকের ক্যাপাসিটি 500 ইউনিট, হ্যাঁ, ট্রাকের ক্যাপাসিটি 500 ইউনিট। তো 500 ইউনিট ফুল যদি তুমি ওই ট্রাকে নাও তাহলে তোমার 7,000 টাকা ভাড়া দিতে হবে। দ্যাট মিনস ধরো পার ইউনিট কস্ট ধরো 10 টাকা সামথিং হবে, 10-12 টাকা বা 15 টাকা হবে। এখন তুমি যদি ওই 500 টাকা 500টা ইউনিট না নিয়ে ওই ট্রাকে 200টা ইউনিট নাও, তাও তো তোমাকে আসলে ওই 7,000 টাকায় দিতে হবে, তাই না? মানে ট্রাক ভাড়া তো আসলে এমন না যে তুমি কম নিচ্ছ দেখে ট্রাক ভাড়া কম নিবে, কারণ ট্রাকের তো আসা লাগবে, ওইটা তো ট্রাকের ফিক্সড কস্ট। অথবা ধরো তুমি তো এমন কোনো অ্যালাউ করবে না যে ঠিক আছে আমি এখন আমার 200টা প্রোডাক্ট আপনি আমাকে দেন, আর বাদ বাকি 300টা প্রোডাক্ট আপনি যা ইচ্ছা তা নিতে পারেন। তুমি কি এমন রাজি হবা? কারণ অন্যান্য কোনো প্রোডাক্ট যদি তোমার প্রোডাক্টের সাথে আনে তোমার প্রোডাক্টটা নষ্ট হতে পারে। সো এই কারণে দেখো, তুমি যদি 200টা প্রোডাক্ট নাও মানে অর্ডার কোয়ান্টিটি যদি কম হয় তাহলে পার ইউনিট কস্ট অনেক বেড়ে যাবে। তো যত তুমি একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটির দিকে যাবা তত পার ইউনিট কস্ট কমে যাবে, এই কারণে এটা গ্রাজুয়ালি ডিক্রিজ করছে। সো এই অর্ডারিং কস্টের তোমার ফর্মুলাটা হলো ডিএস বাই কিউ। এখন দুইটা কস্ট একসাথে তুমি যখন যোগ করবা, এটা ছিল হোল্ডিং কস্ট, এটা হলো অর্ডারিং কস্ট, এই দুইটা যোগ করার পরে টোটাল কস্ট এর কার্ভটা যদি এরকম একটা আসে, এই দেখো ডট ডট লাইন দেওয়া আছে, এখানে সবচেয়ে কম কস্ট কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো এই পয়েন্ট বরাবর যে কোয়ান্টিটিটা আসে এই কোয়ান্টিটিটাই হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা অপটিমাম কোয়ান্টিটি। সো আমরা এই পরিমাণ অর্ডার যদি করি, এই পরিমাণ কোয়ান্টিটির অর্ডার করলে আমার কস্টটা সবচেয়ে কম হবে। সো আমি এই অপটিমাম কোয়ান্টিটি বের করে এই পরিমাণ অর্ডার করব, তাহলে আমার ডিমান্ডটাও ফুলফিল হবে, আবার কস্টটাও কম হবে। সো এখানে এটাই বলা হয়েছে। এখন যেটা কথা, এই কিউ নটটা কিভাবে বের করবা, কিউ নটটা বের করার খুব সহজ একটা নিয়ম আছে, সেটা হলো দেখো এটা আর এটার ইন্টারসেকশন, এই যে এই হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্টের ইন্টারসেকশন পয়েন্টই তো হলো কিউ নট, রাইট? সো আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট যদি আমরা জানি তাহলে ওখান থেকে ভ্যালু বের করতে পারবো না, কারণ আমরা জানি যে দুইটা ইকুয়েশনের ইন্টারসেকশন পয়েন্টে দুইটা ইকুয়েশনই সমান হয়। মনে পড়ে এটা, যে পাটিগণিত অথবা বীজগণিতে তোমরা করে আসছো? জি স্যার। হ্যাঁ, তো এখানে এই কিউ এইচ বাই টু সমান সমান ডি এস বাই কিউ, এটা ধরে এখান থেকে কিউটা বের করতে পারবা। কিউটা বা কিউ নটটা আসবে হলো রুট ওভার টু ডি এস বাই এইচ। এই কিউ নটটাই হবে হলো অপটিমাম কোয়ান্টিটি, কতটুকু তুমি অর্ডার করলে কষ্টটুকু কম পাবা। আহ এটা হলো আহ, মোটামুটি কিউ নটের ফর্মুলা। এখানে আরো দুইটা ফর্মুলা আছে, যদি ম্যাথসে কখনো আনতে মানে বের করতে বলে যে অর্ডার সাইকেলের লেন্থ কত, তাহলে অর্ডার সাইকেল লেন্থটা বের করবা কিউ বাই ডি দিয়ে। আর যদি বলে নাম্বার অফ অর্ডার পার ইয়ারে নাম্বার অফ অর্ডার কত, তাহলে এটা বের করবে ডি বাই কিউ আর কি। এই কিউটা মানে কিন্তু কিউ নট আর কি। তো এখানে ধরো পার ইয়ারে ডিমান্ড 10,000 ইউনিট, আর তোমার অপটিমাম কোয়ান্টিটি
প্রত্যেকবারই কতটুকু অপটিমাম কোয়ান্টিটি অর্ডার করবা, কিউ নট ধরো আসলো 1000, তার মানে কি নাম্বার অফ অর্ডার কত হবে এক বছরে, 10,000 ভাগ 1000 ইন্টু 10, এভাবে বের করা যাবে আর কি। সো এখানে একটা ম্যাথস আছে, ম্যাথসটা একটু দেখার আগে আমি একটা এখানে একটা গ্রাফ দেখাই যে তোমার এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ইনভেন্টরি সাইকেলটা আছে, ইনভেন্টরি সাইকেলটা কিভাবে হয়। ধরো তুমি এখানে এই 0 থেকে 7 পর্যন্ত একটা সাইকেল, এই 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেক 7 দিন পর পর ওই ইনভেন্টরিতে আমি নির্দিষ্ট পরিমাণ স্টকিং করবো আর কি। স্টকিংটা কতটুকু করবো, ওই যে ওই কিউ নটটা যেটা আমি পাবো। তো এখানে দেখো এই প্যাটার্নটা, 0তম দিনে আমি 350টা, সে ফর এক্সাম্পল কিউ নট আসছে হলো 350 ইউনিট। এখন এই 350 ইউনিট কিউ নট আমি 0তম দিনে স্টকিং করলাম, করার পর প্রত্যেক দিন ধরো একটা ইউজ হবে, ইউজ হয়ে কমতে কমতে থাকবে, কমতে থাকতে থাকতে 7তম দিন এসে একদম 0 হয়ে যাবে, মানে স্টক আউট হয়ে গেল। আবার 7তম দিনে 350টা স্টক ইন করলাম। এখন এখানে দেখো, এখানে 5মতম দিনে একটা আছে হলো অর্ডার প্লেস করব, যেটা 7ম দিনে আসবে। সো 5মতম দিনে কেন 5th ডেতে অর্ডার করব, কারণ এখানে দেওয়া আছে লিড টাইম 2 ডেজ। এটা ডিফাইন করে হলো আমার লিস্ট অর্ডার দেওয়ার কতদিন পর অর্ডারটা আমি পাবো। সো 7তম দিনে যদি আমার স্টক আউট হয়ে যায়, আমি 7তম দিনে তো আসলে কোনো ম্যানুফ্যাকচারার বলো বা সাপ্লায়ারকে যদি বলি যে আমাকে প্রোডাক্ট দেন, এটা একদমই ইনফিজিবল যে 7তম দিনে যদি কারো কাছ থেকে চাওয়া হয় যে 350টা ইউনিট আমাকে কালকেই দেন, এটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই পারবে না। যদি পারেও তাও দেখা যাবে যে তোমার প্রাইস ডাবল চাচ্ছে। তো এই কারণে লিস্ট 2 দিন আগে, যেদিন আমার স্টক আউট হবে, যেই তম দিনে তার 2 দিন আগে আমি অর্ডার করব। অর্ডার করার 2 দিন পরে আমি প্রোডাক্টটা পেলাম, তাহলে এটা হলো লিড টাইম। আর আরেকটা দেখো রি অর্ডার পয়েন্ট, রি অর্ডার পয়েন্ট হলো যে কয়দিন আগে অর্ডার করলাম, মানে আমার হাতে কয়টা প্রোডাক্ট থাকা অবস্থায় আমি অর্ডার করছি, ওটাকে রি অর্ডার পয়েন্ট বলবো। যেহেতু প্রত্যেক দিন ইউসেজ এখানে দেওয়া ছিল 50 ইউনিট, তার মানে কি 2 দিন আগে আমি যদি অর্ডার করি, তার মানে 2 দিনে আমার প্রোডাক্ট হাতে আছে 100টা, তার মানে রি অর্ডার পয়েন্ট 100 ইউনিট। আহ এবার আসি আমি ম্যাথসের কোশ্চেনটা একটু তোমরা সবাই পড়ো, তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, তারপর আমি ম্যাথসটা একটু দেখাবো। সো আশা করি তোমরা ম্যাথের কোশ্চেনটা সবাই করছো। তো এখানে দেখো, এখানে যে ভ্যালু গুলো দেওয়া ছিল, ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড দেওয়া ছিল 1215 ব্যাগস। তারপরে দেখো শিপিং কস্ট অর্ডারিং, যেটাকে হলো এস দিয়ে ডিনোট করছি আমরা একটু আগে যে দেখলাম, মনে আছে? এই যে এস হলো অর্ডারিং কস্ট, ডি হলো ডিমান্ড, যেটা হলো পার ইয়ারে দেওয়া থাকবে, কিউ হলো অপটিমাম ইউনিট। তো
তো এখানে শিপিং কস্ট, এই যে অর্ডারিং কস্ট যেটাকে বলবো, অর্ডারিং কস্ট হলো $10 পার অর্ডার। আর ক্যারিং কস্ট যেটাকে এইচ দিয়ে ডিনোট করবো সেটা হলো $75 পার ব্যাগ। তো এখানে এই সবগুলো ভ্যালু পাওয়ার পরে সিম্পল ফর্মুলাটা আমরা বসিয়ে দিব, দিলে দেখো 18 ব্যাগস চলে আসবে। এটা হলো অপটিমাম অর্ডার কোয়ান্টিটি। এখন কিউ নট যদি পেয়ে যাই তাহলে টোটাল কস্ট পেয়ে যাব, তাই না? বাদ বাকি সব ভ্যালুই তো দেওয়া আছে। তাহলে টোটাল কস্ট আমরা পেয়ে যাচ্ছি, দেখো কিউ এইচ বাই 2 প্লাস ডি এস বাই কিউ। এখানে কিউ এর ভ্যালু 18 ছিল আমরা যে প্রথমে পেলাম, আর এইচ হলো দেওয়া আছে $75। এখান থেকে খুব সহজে অর্ডারিং কস্ট পাবো। তারপরে ম্যাথসে কি চাওয়া হয়েছিল, এভারেজ নাম্বার অফ ব্যাগস অন হ্যান্ড। আমি একটু আগেই মনে মেনশন করলাম যে জি স্যার, Q/2। Q/2 খুব ইজিলি এটা পেয়ে যাব। তারপরে নাম্বার অফ অর্ডার্স পার ইয়ার, এটাও আমি বলছি যে D/Q। ডি হলো এক বছরে ডিমান্ড, আর কিউ হলো পার অপটিমাম কোয়ান্টিটি, মানে কয়টা করে অর্ডার দিব আর কি। সো এখান থেকে পেয়ে যাব D/Q করে যে নাম্বার অফ অর্ডার কতটা আসবে, 67.5, এটাকে 68 লিখবো। নাম্বার অফ অর্ডার আমরা ফ্র্যাকশন কখনোই অ্যাকসেপ্ট করবো না, সো রাউন্ড আপ করে দিব। 67.1 হলেও 68 করে দিব। সো এইভাবে হলো এই ম্যাথ গুলো করতে হয়, মোটামুটি খুব সহজ ম্যাথ। লাস্টে এই নাম্বারে ছিল যদি হোল্ডিং কস্ট $9 বেড়ে যায় তাহলে কি পরিমাণ এফেক্ট করবে টোটাল কস্টে। এটাও আসলে খুব ইজি জিনিস। হোল্ডিং কস্ট $9 বেড়ে গেলে আগে অপটিমাম কোয়ান্টিটি বের করব। অপটিমাম কোয়ান্টিটির ভ্যালু পেয়ে গেলে আমি ইজিলি টোটাল কস্ট বের করতে পারবো। টোটাল কস্টকে ওই আগে টোটাল কস্ট দিয়ে বিয়োগ করলেই আমি পেয়ে যাব কতটুকু আসলে ডিফারেন্সটা হবে। তো এটা ছিল হলো দ্য বেসিক ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। এরপর একটা হলো ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি মডেল। সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলটার জন্য আমি এই ফিগারটা একটু দেখাচ্ছিলাম যে একটা সার্টেন টাইম পরে হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে একটা সার্টেন টাইম পরে আমার যখন প্রোডাক্ট লাগবে আমি একসাথে 350টা স্টক ইন করলাম, করার পরে প্রত্যেক দিন হলে ইউসেজ হতে হতে 7তম দিনে গিয়ে 0 হলো, আবার স্টক ইন করলাম। এখন এই প্রোডাকশন কোয়ান্টিটি মডেলে মেইন যে ডিফারেন্সটা সেটা হলো এই যে আগের মডেলে আমি 0তম দিনে মানে নাম একদম প্রথম দিনে 350টা একসাথে স্টক ইন করলাম, এখানে সেটা করব না। এখানে একই সাথে প্রোডাকশনও হতে থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত, আর একই সাথে আমার কনজিউম হতে থাকবে। সো সে ফর এক্সাম্পল ওই 350টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হতে যতটুকু টাইম লাগবে ওই টাইমে 350টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হওয়ার পর আগের ম্যাথসে আমি কি করছি, ওই 350টা প্রোডাক্ট একই সাথে স্টকিং করছি। তার মানে এখানে কি ওই 350টা প্রোডাক্ট ফুল ম্যানুফ্যাকচার না হওয়া পর্যন্ত আমি ওই প্রোডাক্ট গুলো কনজিউম করতে পারি না। পুরাটা 350টা প্রোডাক্ট স্টকিং হয়েছে, 350টা প্রোডাক্ট বানানো হয়েছে, স্টকিং হয়েছে, তারপরে আমি কনজিউম করা স্টার্ট করতে পারছি। এতে করে কি হচ্ছে, ধরো 350টা প্রোডাক্ট তৈরি করতে 2 দিন লাগলো সময়, এখন 2 দিন না ধরো 5 দিন লাগলো। এখন এই পাঁচটা দিন আমার ধরো যদি সামহাও যদি আমার হাতে প্রোডাক্ট না থাকে তাহলে বসে থাকতে হবে না। আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু যদি এখন এই 5তম দিনে প্রত্যেক দিনই তো কিছু না কিছু প্রোডাক্ট আমার ম্যানুফ্যাকচার হতো, তাই না? এখন যদি প্রত্যেক দিনই 50টা বা 60টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হতো, ওই 50টা বা 60টা প্রোডাক্ট আমি সাথে সাথে সেল দিতে পারতাম, তাহলে আমার কি তো 5 দিন আর বসে থাকা লাগতো? সেটা তো লাগতো না। ইকোনমিক না স্যার। প্রোডাকশন কোয়ান্টিটি মডেল এটাই বলে যে আমি 350টা প্রোডাক্টই তৈরি করব, কিন্তু ওই তৈরি করতে করতেই আমার যদি কোনো ডিমান্ড আসে তাহলে আমি সাথে সাথে ফুলফিল করে ফেলবো। তার মানে কি আমি 350টা প্রোডাক্টই তৈরি করলাম, কিন্তু ওই 350টা প্রোডাক্ট কখনোই আমি একসাথে পাবো না। কেন পাবো না? কারণ হলো আমি ওই 350টা প্রোডাক্ট তৈরি করতে করতে মাঝে তো আমার কোনো প্রোডাক্ট যদি সেল হয়ে যায় তাহলে তো এটা কমে গেল। তো এই ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি মডেলে এই কারণে দেখো ইনভেন্টরিটা এটা হলো কোয়ান্টিটি, এটা হলো টাইম। এখানে দেখো এটুকু হলো সাইকেল টাইম, এখান থেকে এই পর্যন্ত এটুকু হলো সাইকেল টাইম। একটা সাইকেল টাইমে আগের বার একদম স্ট্রেট লাইন অনেকখানি উপর পর্যন্ত যাচ্ছিল। কেন যাচ্ছিল? কারণ পুরা 350টা প্রোডাক্ট আমি ইনভেন্টরিতে পাচ্ছিলাম। কিন্তু এবার দেখো এখানে স্লোপটা উপরে উঠতেছে, তার মানে কি প্রোডাকশনও হচ্ছে কিন্তু সোজাসুজি উঠতেছে না। তার মানে কি যেহেতু সোজাসুজি উঠতেছে না তার মানে কি প্রোডাকশনও হচ্ছে, আবার হলো কোনো কিছু কনজিউমও হচ্ছে। এই কারণে এটা
একটু দেখো স্লোপ আকারে এটা রাইজ করলো, রাইজ করার পর এটা হলো ম্যাক্সিমাম ইনভেন্টরি। ম্যাক্সিমাম ইনভেন্টরিতে আসার পরে এখন আর প্রোডাকশনে যাব না, ওই 350টা প্রোডাক্ট হয়ে গেছে প্রোডাকশন করা। তারপরে এখন আমি দেখবো যে যেতে ম্যাক্সিমাম ইনভেন্টরিতে চলে আসছে, এখন হলো আমার প্রত্যেকদিন জাস্ট ইউজ হবে। ইউজ হওয়ার কারণে দেখো স্টোকটা নিচের দিকে নামতেছে। তো এভাবে নামবো, এটা হলো প্রোডাকশন কোয়ান্টিটি মডেলের বেসিক। তো এখানে দেখো প্রোডাকশন কোয়ান্টিটি মডেলে এই কথাগুলো বলা হচ্ছিল যে যখন একই সাথে আমি প্রোডাকশনেও যাব আবার ইউজও করব, তো এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো দেখে নিও। এখানে দেখো আগের ফর্মুলাটা কি ছিল, √2ds/h। এবার দেখো কিউপি, দ্যাট মিনস অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ফর প্রোডাকশন কোয়ান্টিটি মডেল। এটার জন্য নতুন একটা ডাইমেনশন চলে আসে, সেটা হলো পি ডিভাইডেড বাই পি মাইনাস ইউ। পি দেখো হলো প্রোডাকশন রেট আর ইউ হলো ইউসেজ রেট। এখানে একটা জিনিস তোমরা এটাই ভুল করবা এক্সামে, যদি আসে এক্সাম এখান থেকে আসবে, ভুল করবা হলো পি আর ইউ একই ইউনিটে থাকা লাগবে। পি যদি ডেতে থাকে ইউ ডেতে থাকা লাগবে, বা পি যদি ইয়ারে থাকে ইউ ইয়ারে থাকা লাগবে, যেটা তোমরা অধিকাংশ করবা না। সো আমি দুইটা ভিন্ন ইউনিটে দিয়ে দিব এক্সামে, তো এটা একটু খেয়াল করো। সো এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে ইজিলি বের করতে পারবা। আর এখানে হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট আসবে হলো আই ম্যাক্স বাই 2 ইন্টু এইচ। আই হলো ম্যাক্সিমাম ইনভেন্টরি, যেটা আগের বার আসছিল Q/2। সো এই আই ম্যাক্স বাই 2, আই ম্যাক্স কিভাবে বের করবে, আই ম্যাক্স এর ফর্মুলা খুব সুন্দর ভাবে দেওয়া আছে, দেখো তোমরা যদি লক্ষ্য করো। তো আই ম্যাক্স বাই 2 দিয়ে আমরা ক্যারিং কস্ট বের করতে পারবো। সেটআপ কস্ট আগের মতোই সেম থাকবে, আর এভারেজ ইনভেন্টরি আই ম্যাক্স বাই 2 থাকবে। তো এখানে সাইকেল টাইমের ফর্মুলা দেখো QP/U, আর রান টাইমের ফর্মুলা QP/P। এগুলা খুব ইজি ফর্মুলা, জাস্ট আর কিছুই না। টোটাল কস্টটা জাস্ট দুইটা ক্যারিং কস্ট আর সেটআপ কস্টের যোগফল। তোমাদের ক্লাস শেষ কয়টায়? স্যার এটা ক্লাস শেষ 5 একটা মিনিট 50 স্যার। 50-এ না? আচ্ছা, হ্যাঁ 5 মিনিট হয়ে যাবে। সো এখানে এই ম্যাথসটা একটু পড়ো তোমরা, দেখো 2 মিনিট টাইম দিচ্ছি, কোশ্চেনটা পড়ো, তারপরে আমি সলিউশনটা। আচ্ছা, পড়া হয়েছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, তো এখানে দেখো ডিমান্ড দেওয়া ছিল, প্রোডাকশন রেট দেওয়া ছিল, তারপর ক্যারিং কস্ট দেওয়া আছে, সেটআপ কস্ট দেওয়া আছে, আর আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, দ্য ফার্ম অপারেট 240 ডেজ পার ইয়ার। মানে ধরো 240 ডেজ যদি সে অপারেট করে, তার মোট হলো কয়টা লাগে, 48,000। তো এখান থেকে দেখো 48,000 যদি
তোমার ডিমান্ড হয় 240 দিন, যদি সে হলো অপারেট করে, তার মানে কি প্রত্যেক দিন সে কয়টা করে তৈরি করতে পারছে? 200 হুইলস। তার মানে দেখো, একটা জিনিস চিন্তা করো, অ্যাকচুয়ালি 200 হুইলস না, প্রোডাকশন রেট তো 800 ডে, সেটা বাদ দাও। আমার ডিমান্ড হলো 48,000, আমার ফার্মটা খোলা ছিল 240 দিন, তার মানে 48,000 ডিমান্ড ফুলফিল হয়েছে 240 দিনে। তার মানে প্রত্যেক দিনে আসলে ডিমান্ড ফুলফিল হয়েছে কয়টা? 200টা। এটাই হবে উইসেস রেট। আর বাদ বাকি ভ্যালু গুলা তো তোমরা আসলে, ডিমান্ডটা 48,000 বললাম, সেটআপ কস্ট $45, হোল্ডিং কস্ট $1, প্রোডাকশন রেট 800 হুইলস পার ডে। যেহেতু প্রোডাকশন রেটটা পার ডেতে দেওয়া ছিল, এই কারণে ইউসেজ রেটটা আমি পার ডেতে আনছি। তোমরা যদি চাও তাহলে এই প্রোডাকশন রেটটা পার ডেটাকে 240 দিয়ে গুণ করে ইয়ারলিও কনভার্ট করতে পারো, একটু আগে যেটা বলার চেষ্টা করলাম। সো এখান থেকে কিউপি এর ফর্মুলা তোমাদের জানা আছে, তো জাস্ট ফর্মুলাতে ইনপুট করে দিলেই কিউপি এর ভ্যালু পেয়ে যাবা। কিউপি এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে টোটাল কস্ট যদি বের করতে চাই, আমার আই ম্যাক্স এর ভ্যালু বের করা লাগবে। আই ম্যাক্স এর ফর্মুলাটাও মনে হয় তোমাদের জানা আছে, রাইট? একটু আগেই দেখালাম, এখানেও আছে, দেখো, কিউপি বাই পি ইন্টু পি মাইনাস ইউ। এখানে সব ফর্মুলা গুলো জাস্ট ইনপুট করে দিলেই তোমরা পেয়ে যাবা আইএমএক্স এর ভ্যালু। আইএমএক্স এর ভ্যালু যদি পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা টোটাল কস্ট পেয়ে যাবা। তারপরে সাইকেল টাইম, রান টাইম, এই ফর্মুলা গুলো একটু আগে দেখানো হয়েছে, এই সাইকেল টাইম আর রান টাইম। তো এইভাবে হলো তোমাদের ম্যাথ গুলো করা লাগবে। আহ মোটামুটি এই ছিল এই চ্যাপ্টারে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে ক্লাসটা শেষ করবো। জি স্যার, কোশ্চেন নাই স্যার।